চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক দীপজল, কলি নিপুণ প্যানেলের ভরাডুবি। 21 পদের মধ্যে নির্বাচিত মাত্র 3 জন। আসলে ঠিক করে নেই, স্পিড না দিলেও গাড়ি আসা পড়ে। ভুল যেটা অন্যায় সেটা অন্যায়। মহাসড়ক যেন মগের মুল্লুক, সর্বোচ্চ গতিসীমা মানতে চান না কেউই। প্রতিদিন প্রাণহানির পরও চলে পাল্লাপাল্লি, অটোমেটিক স্পিড ট্রাকার বসানোর তাগিদ। সকালের সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক মোনার হোসেন দীপজল। 21 পদের মধ্যে মাহমুদ কলি নিপুণ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন মাত্র 3 জন। শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় শুক্রবার বিকেলে 5:30টায়। এরপর রাতভর চলে গণনা। ভোরে ফল ঘোষণার পর আনন্দে ফেটে পড়েন জয়ী ও তাদের সমর্থকরা। সহ সভাপতি পদে জয় পেয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডিএ তায়েব। সহ সাধারণ সম্পাদক আরমান ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন জয় চৌধুরী। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মামনুন ইমন। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন কমল। এছাড়া কার্যনির্বাহী পরিষদ সদস্য হয়েছেন সুচরিতা, রোজিনা, আলিরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনুর, নানাশা, রত্না কবির, চুন্নু, পল্লী ও সনি রহমান। এইভাবে চলুক সুন্দর মতো। আমার প্রথম ইচ্ছা ছিল যে আমরা মিলেমিশে একটা শিল্পী সমিতি করব এবং আমি আশা করি যে সবারই প্রয়োজন। ভালো সুন্দরভাবে নির্বাচন করেছেন। আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই, আমরা কোনো ভাগাভাগি চাই না, আমরা সবাই এক। আই এম রিয়েলি অনার্ড। আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন। এবার নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে, তো দিন শেষে একদম ঝামেলাহীনভাবে একটা সুন্দর নির্বাচন আমরা দেখলাম। বিস্তারিত জানাতে এফডিসিতে আছেন সহকর্মী নিয়াজ শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। অবশেষে শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে কিন্তু আসলে বেশ জাঁকজমকপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আসলে জয়ী হয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মনোহর হোসেন দীপজল। আমরা দেখেছি যে আসলে গতকাল সকাল থেকেই কিন্তু বেশ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। সারা রাত কিন্তু আসলে ভোট গণনার কাজ চলেছে এবং ভোটার থেকে শুরু করে প্রার্থী তারা প্রত্যেকেই কিন্তু আসলে ভোট গণনার দিকে তাকিয়েছিলেন যে আসলে কারা নির্বাচনে এবার জয়ী হবে এবং আগামী 2 বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতিকে কারা নেতৃত্ব দিবে সেটি জানতে কিন্তু আসলে উৎসাহের কমতি ছিল না। আজ সকাল 6:30টার দিকে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার খুরশেদুল আলম খসরু বিজয়ীদের নাম ঘোষণা করেছেন। সেখানে আসলে আমরা জানতে পেরেছি সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ 21 সদস্যের মধ্যে 18 সদস্য হচ্ছে মিশা এবং দীপজল প্যানেল থেকে এবং বাকি নিপুণ এবং মাহমুদ কুলি প্যানেল থেকে কিন্তু 3 জন বিজয়ী হয়েছেন। আমরা বিজয়ীদের নাম ঘোষণা করার পরে দেখেছি যে আসলে যারা বিজয়ী হতে পারেননি তারা কিন্তু সভাপতি এবং সেক্রেটারিকে মালা পরিয়ে বরণ করে নিয়েছে এবং কি তারাও যারা পরাজিত হয়েছেন তাকে বরণ করে নিয়েছেন। অর্থাৎ নিপুণের গলায়ও কিন্তু আসলে মিশা এবং দীপজল মালা পরিয়ে একসঙ্গে কাজ করার একটি প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা দেখেছি আসলে নির্বাচনের ফলাফল প্রকাশের পরই কিন্তু পুরো এফডিসি জুড়ে আসলে উৎসবের আমেজ বয়ে গেছে। প্রত্যেকেই আসলে তাদের পছন্দের প্রার্থীর জয়ে ফুলের মালার এক একজনকে ফুলের মালায় পরিয়ে দিয়েছেন এবং কি তারা প্রত্যেকেই এই আনন্দটা ভাগাভাগি করে নিয়েছেন। নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর আসলে জানিয়েছেন তিনি সবসময় শিল্পীদের কল্যাণে কাজ করেছেন এবং তিনি শিল্পীদের নিয়েই কাজ করতে চান। শিল্পীদের কল্যাণে যেভাবে কাজ করতে হবে সবাইকে একসঙ্গে নিয়ে তিনি সেই পথেই আসলে হাঁটবেন। আমরা এর আগেও দেখেছি যে মিশা সওদাগর যখন সভাপতি পদে ছিলেন তিনি কিন্তু আসলে তার শিল্পীদের কল্যাণে কাজ করেছেন এবং কি তিনি একজন মানবিক মিশা সওদাগর হিসেবে কিন্তু আসলে পরিচিত ছিলেন। তো সেই জায়গা থেকে আসলে আমরা যেটা দেখে এসেছি মিশা সওদাগরকে আগেও যে শিল্পীরা যখন যে কোনো প্রয়োজনে আসলে তার কাছে সাহায্যের জন্য গেলে তিনি কিন্তু আসলে কাউকে ফেরান না। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন মনোহর হোসেন দীপজল তিনিও কিন্তু আসলে চলচ্চিত্রের মুভি লর্ড হিসেবে পরিচিত, যাকে আসলে আমরা দেখেছি তাকে কিন্তু আমরা সবসময় দেখেছি যে চলচ্চিত্রের কল্যাণে কাজ করে যাওয়া, সিনেমার কল্যাণে কাজ করে যাওয়া। তিনি অভিনয়ের পাশাপাশি কিন্তু
অভিনয়ের পাশাপাশি কিন্তু তিনি সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। আশা করা হচ্ছে যে আসলে চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের কমিটি চলচ্চিত্র শিল্পীদের জন্যই কাজ করবে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম এফডিসিতে। আইন আছে, তবে তা মানতেই যেন অনীহা সবার। দেশের সড়ক মহাসড়কে সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার হলেও বিশেষ করে এক্সপ্রেসওয়েতে উঠলেই তা বেমালুম ভুলে যান চালকরা। ফলে প্রতিদিনই শিরোনাম হচ্ছে সড়ক দুর্ঘটনার খবর। এ নিয়ে অজুহাতেরও কমতি নেই তাদের, যেন সড়ক ব্যবস্থার উন্নতি কাল হয়েছে, আবার সনাতন পদ্ধতির চেকপোস্টে খুব একটা ফলও মিলছে না। মহাসড়কে অটোমেটিক স্পিড ট্রাকার বসানোর পাশাপাশি আধুনিক গাইডলাইনের পরামর্শ বিশেষজ্ঞদের। মহাসড়ক নয়, যেন মগের মুল্লুক, নিয়ম জানা তবুও অনিয়মে চলা। দেশের সবচেয়ে আধুনিক এই মহাসড়কে নিরবিচ্ছিন্ন চলার নিশ্চয়তা পেয়েই যেন চালকরা পেয়ে গেছেন ইচ্ছে মতো গতিতে চলার লাইসেন্স। ওভার স্পিডের কারণে মামলা খেয়েছি। কত ছিল আপনার? 87। আর এই রাস্তার কত? 80। অস্বীকার করার তো কিছু নাই। কেন ওই কাজটা করলেন কেন? আসলে ঠিক করে নেই। প্রতিটা হাইওয়েতে প্রত্যেকটা জায়গাতে ওভার স্পিড কন্ট্রোল করাটা অত্যন্ত জরুরি। 80 ফ্লাইওভার তো ফ্লাইওভার ঢালাই স্পিড বেড়ে যায়। নর্মাল ভেলে হয়তো ব্রিজের ঢালটা তো এই কারণে হয়তো হালকা, এমনি গাড়ি 80 আমরা চালাই। আমরা যদি বলি একটু আস্তে চালান, তবে এটা তো শুনবে না। উনি বেঁচে যাবে, আমরাই মারা যাব। কখনো ড্রাইভার মারা যায় না। শুধু এই পথই নয়, দেশের যে কোনো সড়ক মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার, অথচ এখানে ১০০-র উপরে গতি যেন নিয়ম। জানতে চাইলে শেষ নেই অজুহাতের। আবার কেউ কেউ এমনও বলছেন যেন বাধাহীন সড়কেই কাল হয়েছে তাদের। আমি না টানলেও গাড়ি আসা পড়ে, আমার স্পিড না দিলেও গাড়ি আসা পড়ে, আমি কি করব? মিটারের সমস্যা হইতে পারে, কিন্তু আমার 85-তে আমি আসছিলাম, এটা শিওর স্যার। 85 তো 80-র চেয়ে বেশি, তাই না? আর ওই যে ডালে নামছি স্যার। আর তো পিছনে তো আরো গাড়ি, সামনে আমার গাড়ি তো আরো ছিল, তার গাড়ি পিছনে তো আসছে। শুধু কি বাস, ঘন্টা ২ এই সড়কে থেকে যতটুকু বোঝা গেল, নিয়ম না মানার প্রবণতা গণপরিবহন থেকে ব্যক্তিগত গাড়িতে আরও বেশি। ধরা পড়েই সচেতনতার কথা জাহির করলেও আদতে ঘাটতিটা সেখানেই। আস্তে বলতেই আসছি, কিন্তু কিভাবে যে বাড়াই দিয়েছে সেটা তো জানি না। ভুল যেটা অন্যায় সেটা অন্যায়, নাথিং টু ডিফেন্ড। কত স্পিডে কোথায় চালাইতে হয় এগুলো তো জানবে ড্রাইভার, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। যদিও চালকরা অনেকেই জানেন কোথায় আছে গতি নিয়ন্ত্রণের ফাঁদ, তাই তো তার আগেই গতি কমিয়ে নেন তারা। আবার সনাতনী এই পদ্ধতিতে একই সময়ে একাধিক গাড়ি ট্র্যাক করাও বেশ দুরূহ। সবকিছু আমাদের এখানে শো করে, গাড়ির ছবি সহকারে উইথ ভিডিও সহকারে আমাদের কাছে এখানে সেভ থাকে। সিগন্যাল দেওয়ার পরে হয়তো যে চালক থাকে উনি তার মিটার দিকে তাকায়, তার আগে হয়তো তাকায় না। যদি আমাদের অটোমেটিকভাবে ক্যামেরা বসানো হয়, অটোমেটিক মামলা হওয়ার পর যে আইনগত প্রক্রিয়া আমরা সেটা করলে হবে। এখন সেটা হওয়া পর্যন্ত আমরা নিজেরা রাস্তা দাঁড়িয়ে থেকে কাজ করে যাচ্ছি। আর এজন্যই অনেকেই আইন অমান্য করেও পার পেয়ে যান খুব সহজে। এক্সপ্রেসওয়েতে উঠে গাড়ির গতি নিয়ন্ত্রণ করবে এমন সাধ্যকার, একের পর এক গাড়ি চলে যাচ্ছে, স্পিড মিটার বলছে এর অধিকাংশই অতিক্রম করছে নিজের গতিসীমা। ফলাফল একের পর এক ঘটছে দুর্ঘটনা, মহাসড়কে হারাচ্ছে একের পর এক প্রাণ। তবু টনক নড়ছে কই? বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে সবার আগে দরকার চালকদের সচেতনতা। পাশাপাশি পুরো সিস্টেমকে ডিজিটালাইজড না করলে সুফল মিলবে না বলেই মত তাদের। আমাদেরকে ডিজিটালাইজেশন করতে হবে, অর্থাৎ স্পিড রাডার গান সিস্টেমে যেতে হবে, যাতে কিনা একটা গাড়ি রাস্তার যে কোনো জায়গাতেই যদি এসে ওভার স্পিড করে যাতে আমরা মনিটর করতে পারি এবং তার আইন প্রয়োগ করা সম্ভব হয়। পুরো মহাসড়ক জুড়ে আমরা গাইডলাইন অনুসারে যদি স্পিড লিমিট সেট করা যায় এবং সেটা কন্ট্রোল করা যায়, তাহলে দুর্ঘটনা বা ওভার স্পিডিং কমিয়ে আনা সম্ভব। চলতি বছর মার্চে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা ৫৫০, আর এপ্রিলে এই সংখ্যা যে বাড়বে তা এখনই অনুমান করা যাচ্ছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। শুল্ক জটিলতার ফাঁদে আটকা জরুরি স্বাস্থ্যসেবা। মোংলা কাস্টমস হাউস অ্যাম্বুলেন্স আমদানি বন্ধ করায় তৈরি হয়েছে সংকট। ৩৭% শুল্কে আমদানি করা প্রায় ১০০ অ্যাম্বুলেন্সকে কয়েকগুণ বেশি শুল্ক দিয়ে ছাড় করাতে হবে মাইক্রোবাস হিসেবে, নইলে আরও ২০০% জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে দাবি বারভিডার। সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। সেই অ্যাম্বুলেন্সটা এখন যে কবে পাবো তাও কোনো নিশ্চিত নাই। আমার যে সরকারি প্রতিষ্ঠানে আমি টেন্ডারে অংশগ্রহণ করলাম
সেখানে আমি কি জবাব দেবো? অগ্রিম টাকা পরিশোধ করার পরও কেন সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স সরবরাহ করতে পারছেন না এই ব্যবসায়ী? আমদানিকারকরা বলছেন নানা সমস্যার ফাঁদে আটকা পড়েছে অ্যাম্বুলেন্স। 100-র কাছাকাছি অ্যাম্বুলেন্স মংলা বন্দরে এই মুহূর্তে খালাসের অপেক্ষায় আছে। অ্যাম্বুলেন্স হিসেবে আমদানি করে তা ছাড় করাতে হবে মাইক্রোবাস হিসেবে। কেন এই ব্যবস্থা? বাংলাদেশ সংস্করণে স্পষ্টভাবে বলা হয়েছে আমদানি করা যাবে নতুন অ্যাম্বুলেন্স ও অ্যাম্বুলেন্স হিসেবে রূপান্তরিত রিকন্ডিশন গাড়ি, অর্থাৎ কোনো বাধা নেই প্রচলিত বিধিবিধানে। শুধু তাই নয়, অ্যাম্বুলেন্স আমদানিতে বিশেষ সুবিধাও দিয়ে আসছে সরকার। রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা বলছে, মাইক্রোবাস হিসেবে হাইস আমদানিতে 89.32% আর নোভা ও স্কয়ার মডেলের গাড়ি আমদানিতে যেখানে শুল্ক দিতে হয় 151%, সেখানে অক্সিজেন সিলিন্ডার, সাইরেন লাইট সুবিধা থাকা সহ 5টি শর্ত পূরণ করে এসব গাড়িকে অ্যাম্বুলেন্স হিসেবে আমদানি করলে শুল্ক দিতে হয় মাত্র 37%। আমদানিকারকরা বলছেন, মোংলা কাস্টমসের চাওয়া মতো আমদানি করা অ্যাম্বুলেন্সকে মাইক্রোবাস হিসেবে কয়েক গুণ বেশি শুল্ক দিয়ে চলতি সপ্তাহের মধ্যে ছাড় করানো না হলে আদায় করা হবে জরিমানা। 18 এপ্রিল সকালবেলা তারা অবহিত করছে যে পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে এই অ্যাম্বুলেন্সগুলো যদি মাইক্রোবাসের স্বাভাবিক শুল্ক হার পরিশোধ করে খালাস না নেওয়া হয় তাহলে 200% তারা জরিমানা আরোপ করবে এইসব গাড়ির উপর। সরকার যেখানে দিচ্ছে বিশেষ সুবিধা, সেখানে হঠাৎ অ্যাম্বুলেন্স আমদানি কেন বন্ধ করতে চায় মোংলা কাস্টমস? এতদিন চলছিল ঠিক মতো, হঠাৎ করে নতুন একজন কমিশন এসে বলতেছে যে না, হঠাৎ করে উনি বলতেছে যে না আমি এই গাড়িগুলো ছাড়বো না। কি কারণ? আপনি ছাড়বেন, নিজে কি সিদ্ধান্ত নেবেন? এনবিআর এর একটা প্রজ্ঞাপন আছে না, আপনি ফলো করবেন না? ইয়েলো বুকে যেগুলো অ্যাম্বুলেন্স হিসাবে সেগুলোই অ্যাম্বুলেন্স হিসাবে সাসপেন্ড হবে, যেগুলো মডিফাইড সেগুলো হবে না। অ্যাম্বুলেন্স আমদানি বন্ধ করতে চায় না মোংলা কাস্টমস, তবে ইয়েলো বুক অনুসরণ করতে চায়। এতে স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে জরুরি এই বাহনের আমদানি। কারণ নতুন ছাড়া কোনো রিকন্ডিশন গাড়ির তথ্য থাকে না ইয়েলো বুকে, অথচ রিকন্ডিশন গাড়িকে অ্যাম্বুলেন্স হিসেবে রূপান্তর করেই মেটানো হচ্ছে দেশের প্রায় 100% চাহিদা। এই অবস্থায় দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হলে প্রচলিত নিয়মের কোনো বিকল্প নেই বলে মত এই বিশেষজ্ঞের। শুল্ক বাধা থাকা উচিত না, মানে এখানে শুল্ক না থাকাটাকে ক্ষতি বলা যাবে না, এটা হলো ইনভেস্টমেন্ট ইন হেলথ। জরুরি স্বাস্থ্যসেবা থমকে গেলে থমকে যাবে অর্থনীতি, এমন বাস্তবতা মাথায় রেখেই শুল্ক আদায়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অ্যাম্বুলেন্স কেন্দ্রিক যে বিতর্ক মানে আমদানির ক্ষেত্রে, তো সেটি একেবারে কাম্য নয়। আমি মনে করি যে এটার খুব দ্রুত শুরু হওয়া উচিত। সব মিলে যে স্বাস্থ্য খাতে কিন্তু একটা বড় রকমের ঝুঁকি তৈরি হবে। আমদানিকারকদের দাবি, বর্তমানে 35 লাখ টাকার মধ্যে যে অ্যাম্বুলেন্স মিলছে, ইয়েলো বুক অনুসরণ করে বিল্ট ইন অর্থাৎ অ্যাম্বুলেন্স হিসেবেই তৈরি করা গাড়ি আমদানিতে তা পড়ে যাবে প্রায় কোটি টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভারত মহাসাগর থেকে ফিরতি পথে আবারও সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ার শঙ্কায় যুক্তরাজ্য ভিত্তিক আনআর্মড সলিউশন গার্ডিয়ানের সহায়তা নিয়েছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ। স্যাটেলাইটের সহযোগিতায় এমভি আবদুল্লাহ সহ আশপাশের সব জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছে মালিকপক্ষ। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেভি সরে যাওয়ায় 11.5 নটিক্যাল মাইল গতিতে এগিয়ে চলা এমভি আবদুল্লাহ রোববার দুপুরেই দুবাই বন্দরে পৌঁছাবে। নূরজামাল আতিকের ক্যামেরায় কমলদের রিপোর্ট। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর গত 4 দিন ইউরোপীয় ইউনিয়ন নেভির এসকর্টে ভারত মহাসাগর পাড়ি দিচ্ছিল এমভি আবদুল্লাহ, যে কারণে গতি নামিয়ে আনতে হয়েছিল মাত্র 7.5 নটিক্যাল মাইলে। জলদস্যু ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করল জাহাজটির বর্তমান অবস্থান ওমানের কাছাকাছি যুদ্ধ কবলিত ঝুঁকিপূর্ণ এলাকায়। তাই গতিসীমা 11.5 নটিক্যাল মাইল বাড়িয়ে দুবাইয়ের হারমিয়া বন্দরের দিকে অগ্রসর হচ্ছে বলে অডিও বার্তা দিয়েছেন জাহাজের ক্যাপ্টেন। আমাদের জাহাজ আবদুল্লাহ সর্বশেষ গতিপথ। জাহাজটি আজ মিডনাইটে ওমান টিএসএস এ প্রবেশ করবে এবং এরপর ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে 21 তারিখ দুপুর নাগাদ বা বিকালের নাগাদ আমাদের গন্তব্যস্থল দুবাইয়ের আমরিয়া পোর্টের অ্যাঙ্কারেজে পৌঁছাবো ইনশাল্লাহ। জাহাজের ওরা কার্গোর কন্ডিশন এগুলো সব চেক করেছে, ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে, কোথাও কোনো ধরনের কোনো অ্যালার্মিং কিছুই নেই। চলতি বছরের 12 মার্চ ঠিক ভারত মহাসাগরের এই অংশ থেকে অর্থাৎ হাই রিস্ক থেকে অন্তত 600 নটিক্যাল মাইল দূরে ছিল এমভি আবদুল্লাহর অবস্থান। এই সোমালিয়ান জলদস্যুরা সেই অংশ থেকে এই এমভি আবদুল্লাহকে ছিনতাই করে নিয়ে আসে তাদের এই যে লালমার্ক করা এলাকায়। এরপর এখানে জিম্মি করে রাখা হয়েছিল অন্তত 1 মাস। 14 এপ্রিল ভোর 3টায় মুক্তিপণ পাওয়ার পরে জাহাজটি রিলিজ করা হয়। এরপর জাহাজটি এখন আবদুল্লাহ
তার নিজস্ব যে গতি সে গতি প্রথমে রাখতে পারেনি, কারণ সেখানে ছিল ব্রিটিশ বা অন্যান্য যে নৌবাহিনীর পাহারা, সে কারণে সেটা ছিল গতি ছিল মাত্র 7.7 নটিক্যাল মাইল। এরপর যখন ব্রিটিশ এবং ইউরোপিয়ান নৌসেনারা সরে যায়, তারপর এখন জাহাজ গতি এসেছে অন্তত 11 নটিক্যাল মাইল। ধারণা করা হচ্ছে 21 এপ্রিল এই জাহাজ আবদুল্লাহ চলে আসবে আরব আমিরাতের দুবাই বন্দরের কাছাকাছি। এরপর সেখানে তার যে পণ্য রয়েছে 55,000 মেট্রিক টন কয়লা, সেই কয়লাগুলো ছাড় করা হবে, এরপর জাহাজটি পরিষ্কার করা হবে এবং নতুন পণ্য তুলে সে জাহাজ চলে আসবে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে। আশা করা হচ্ছে মের প্রথম সপ্তাহে এই জাহাজ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে, তার জিম্মি হওয়া এবং মুক্ত হওয়া 21 নাবিককে নিয়ে। কারণ 2 নাবিক আগেই দুবাই বন্দর থেকে নেমে যাবে, তারা বিমান যোগে চলে আসবে বাংলাদেশে। এই স্পিডে সে যদি যায় সেইখানে পৌঁছাবে আপনার হামরিয়া, ঠিক আছে, হরমুজ প্রণালী দিয়ে সেইখান থেকে গালফ অফ ওমান আসবে, গালফ অফ ওমান থেকে এটাকে বলা হয় হরমুজ হয়ে সে আপনার কি বলে হামরিয়া পোর্ট আসবে। সো প্রেজেন্ট সিনারিতে আপনার 21 তারিখ ইভিনিং অর মিডনাইট, বাই মিডনাইট আই থিঙ্ক শি উইল বি দেয়ার। সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পেল ভারত মহাসাগর অতিক্রমের সময় আবারও জলদস্যুদের কবলে পড়ার সংখ্যা থেকে যায়। তাই তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে গার্ডিয়ানের সহায়তা নিয়েছে জাহাজ মালিক পক্ষ KSRM। বর্তমানে জাহাজে কোনো অস্ত্রধারী পাহারা না থাকলেও জাহাজটি স্যাটেলাইটের মাধ্যমে তদারকি করা হচ্ছে। এমনকি আশপাশে চলাচলরত সবগুলো জাহাজের তথ্য পেয়ে যাচ্ছেন কর্মকর্তারা। সন্দেহভাজন জাহাজের গতিবিধিও পর্যবেক্ষণ সম্ভব যুক্তরাজ্য ভিত্তিক স্যাটেলাইট সিস্টেম এই গার্ডিয়ানের মাধ্যমে। গার্ডিয়ান করে প্রতিটা জাহাজ আশেপাশে যে আছে তাদের একসাথে কম করে হলে 20টা জাহাজ থাকে একই মনিটরিং আন্ডারে, 20 থেকে 25টা। ওই সমস্ত জাহাজ থেকে তারা একটা যোগাযোগ রাখে। কোনো জাহাজের আমাদের জাহাজের আবার গার্ডিয়ানের আওতায়, চুক্তির আওতায় আমাদের জাহাজ যদি নাকি আশেপাশে কোনো সাসপিশিয়াস সাথে সাথে গার্ডিয়ানকে জানাবে, গার্ডিয়ান বাকি জাহাজগুলোকে জানাই দিবে। তো এটা হলো একদম বলতে পারেন যে লাইভ একটা মনিটরিং। 14 এপ্রিল ভোরে সোমালিয়ান উপকূলের কাছাকাছি সাগরে মুক্তিপণ ডলার ভর্তি 3টি ব্যাগ ফেলে জলদস্যুদের কবল থেকে মুক্ত করা হয়েছিল MV আবদুল্লাহ জাহাজ এবং তার 23 নাবিককে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়ালে বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকটে পড়বে, এমন শঙ্কা IMF-এর। বিপাকে পড়ার আগেই সংকটে থাকা দেশগুলোর কর কাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনা ঠিক করার পরামর্শ দিলেন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। তাগিদ দিয়েছেন সামাজিক বৈষম্য কমানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করারও। যুক্তরাষ্ট্র থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কমিটি অব দ্য বোর্ড অব গভর্নরস এর সভায় সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের অংশ নেওয়ার প্রথা রয়েছে। সদস্য দেশগুলোর ক্ষেত্রে অর্থমন্ত্রী বা গভর্নর পদমর্যাদার প্রতিনিধিরা শুক্রবারের এ বৈঠকে থাকলেও বাংলাদেশের এই পদমর্যাদার কেউই অংশ নেননি। বাংলাদেশের পক্ষে সভায় যোগ দেন অর্থ সচিব ও ডেপুটি গভর্নর। সভার বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমে বক্তব্য দিতে চাননি কেউই। পরে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাজির হন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। IMF MD বলেন, অর্থনৈতিক সংকট এড়াতে চাইলে অর্থনৈতিক কাঠামোর সংস্কার করতে হবে। Fiscal policy buffers, reviving medium-term growth prospects, and renewing our commitment to supporting our membership. Just endorse reforms to make fund support to countries undergoing debt restructuring smoother and speedier. এ সময় IMFC সভাপতি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এখন অর্থনীতির জন্য বড় চিন্তার কারণ। The world and the IMF itself have faced multiple global disruptions over the last 3 years. Prospects are improving, which is very positive. But numerous challenges remain, and we need to be vigilant and ready to address them. বৈঠকে অর্থনৈতিক উত্তরণে গতানুগতিক ব্যবস্থায় না থেকে মানব সম্পদের দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়ার তাগিদ দিয়েছে IMF। রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয়, একই সঙ্গে সামাজিক সুরক্ষা নিশ্চিতে অর্থনৈতিক সমতা সৃষ্টি। এছাড়া বৈশ্বিক টেকসই উন্নয়ন ধরে রাখতে যুদ্ধ নয়, স্থিতিশীল পরিবেশ সৃষ্টির
পরামর্শ দিয়ে শেষ হচ্ছে 2024 সালের IMF-এর বসন্তকালীন বৈঠক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। নানা প্রজাতির মাছে সয়লাভ ফেনীর পৌর মৎস্য আড়ত, দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সেখানে আছেন রিপোর্টার আতিয়ার সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। ফেনী পৌরসভার এই মৎস্য আড়তটিতে প্রায় অর্ধশতাধিক দোকান রয়েছে বা আড়ত রয়েছে। সেই আড়তে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির রং বেরঙের মাছ এখানে আসে এবং সেই মাছ বেচা বিক্রিতে কিন্তু কাকডাকা ভোর থেকে একটি দুপুর পর্যন্ত জমজমাট অবস্থায় থাকে। যদিও সকাল 7টার মধ্যে বেশিরভাগ মাছ বেচা বিক্রি শেষ হয়ে যায় বা মানে বেচা বিক্রি একটা হ্রাস থাকে। এখন একটু বেলা বাড়ার সাথে সাথে মাছের যে উপস্থিতি তা কিন্তু অনেকটা বিক্রি হয়ে গিয়েছে, যার কারণে ক্রেতাদের উপস্থিতি এখন একটু কম। কিন্তু খুব কাকডাকা ভোর থেকে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ট্রাকে করে পিকআপে করে বিভিন্ন জাতের মাছ এখানে আসে। ফেনী আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেসব আশেপাশের জেলার উপজেলাগুলো লাগোয়া, তারাও কিন্তু এখানে মাছ বিক্রি করতে যেমন আসে, আবার এখান থেকে পাইকাররা মাছ বিক্রি কিনে নিয়ে কিন্তু গ্রামগঞ্জে বা বিভিন্ন বাজারে বিক্রি করে। এখানে কিন্তু কমিশন এজেন্টের মাধ্যমে মাছ বিক্রি হয় এবং সেই মাছ কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন আসে আবার জেলার বিভিন্ন জায়গায় চলেও যায়। আবার আমাদের ফেনীর সোনাগাজী উপজেলা রয়েছে, উপকূলীয় উপজেলা, সেখানে কিন্তু বিশাল মৎস্য একটি জোন তৈরি হয়েছে। এখানে শত শত মৎস্য খামার আছে, সে সকল খামার থেকে কিন্তু এখানে মাছ আসে, মাছ বিক্রি হয়। এবং গত কয়েকদিনে ঈদের ছুটির কারণে কিন্তু যেরকম ঈদের আমেজে ছিল, মানুষ মাছ ধরতে পারেনি, যার কারণে কিন্তু মাছ সরবরাহ এসব আড়তে কম ছিল, দামও ছিল বেশ চড়া। কিন্তু আজ যেটা বিক্রেতারা জানিয়েছেন যে বাজারে ক্রেতার তুলনায় মাছের উপস্থিতি বা মাছের যোগান কিন্তু অনেক বেশি, যার কারণে প্রত্যেক ধরনের মাছে কিন্তু 50 থেকে 30 টাকা 40 টাকা এরকম প্রত্যেকটা মাছের কেজি প্রতি কমেছে। গলদা চিংড়ির ক্ষেত্রে মনে করেন বিয়ের সাথে বিভিন্ন অনুষ্ঠান বিয়ের পরপর হতো, যার কারণে চাহিদার তুলনায় কয়েকদিন যোগান কম ছিল, গলদা চিংড়ির দামও ছিল অনেকটা চড়া, যার কারণে আজকের বাজারে আমরা দেখেছি যে গলদা চিংড়ির দাম কেজি প্রতি 300 টাকা বা 400 টাকা কমেছে। এবং আমরা বিক্রেতারা যেটা জানিয়েছেন, গত কয়েকদিনে বিভিন্ন আচার অনুষ্ঠানে, বিয়ে শাদী বা অন্যান্য অনুষ্ঠানে এই চিংড়ি মাছের চাহিদা ছিল তুঙ্গে, যার কারণে যোগান ছিল কম, দামও ছিল বেশি। কিন্তু আজকে মাছের উপস্থিতি, মাছের যোগান বেশ বেড়েছে, কিন্তু সেই তুলনায় ক্রেতা না থাকায় গদ্দা চিংড়ি বা বাগদা চিংড়ি, এরকম হরিণা চিংড়ি কিন্তু কেজি প্রতি 300 টাকা বা 350 টাকা করে কমেছে। শিং মাছের ছাড়া সামগ্রিক যে মাছ রয়েছে তারও কিন্তু দাম অনেকটা কমেছে বলে বিক্রেতারা জানিয়েছেন। আপনাকে যদি বলি, গলদা আজকে বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়, বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা কেজি দরে, পাবদা মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 380, কোরাল মাছ 800 টাকা বিক্রি হচ্ছে, রুই কাতল এগুলো বড় সাইজের মাছগুলো 300, 350, 400 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সব মিলে কিন্তু আমরা যেটা দেখেছি যে এইসব বাজারে গত কয়েকদিনে মাছের উপস্থিতি বা যোগান কম থাকায় দাম কিন্তু বেশি ছিল। আজ থেকে কিন্তু আমরা দেখেছি মাছের দাম অনেকটা বেড়েছে। বিক্রেতারা বলছে যে মাছের যোগান বেশি কিন্তু ক্রেতা তুলনামূলকভাবে কম থাকায় আজকে দাম অনেকটা কমেছে। এই ছিল আমার কাছে এখানকার মাছ বাজারের দরদামের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে। একসময় শাকসবজিতে ভরপুর কক্সবাজারের বাকখালী ও মাতামুহুরীর বুকে চলছে তামাকের আগ্রাসন। শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকায় চাষ হচ্ছে ক্ষতিকর তামাক। আর এসব তামাক পোড়াতে বনের গাছ ধ্বংস করা হলেও দেখার নেই কেউ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের রামু উপজেলার বাকখালী নদীর তীরের বাসিন্দা মীর কাশেম একসময় তার জমিতে চাষ করতেন শাকসবজি, কিন্তু গেল কয়েক বছর ধরে তামাক কোম্পানির নগদ টাকাসহ নানা সুযোগ সুবিধা দেয় করছেন তামাক চাষ। প্রথম দিকে 2 কানি জমিতে তামাক চাষ করলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 10 কানিতে। কানির পিছে পাচ্ছে যে 1,20,000, তখন শাকসবজির চেয়ে তামাকের দ্বিগুণই লাভ। শুধু মীর কাশেম নন, রামু উপজেলার বাকখালী নদীর দুতীরে এখন হাজারো চাষি ঝুঁকেছেন তামাক চাষে। নদীর দুপাশে কেবল তামাকের ক্ষেত, এলাকার ফসলি জমিগুলোও তামাকের দখলে। একই চিত্র চকরিয়া উপজেলায়ও। এই উপজেলার 18টি ইউনিয়নের মধ্যে 8টি ইউনিয়নে হচ্ছে তামাকের চাষ। সবচেয়ে বেশি তামাকের চাষ হচ্ছে বোমবিলছড়ি, সুরাজপুর, মানিকপুর ও কাকারা ইউনিয়নে।
এদিকে তামাক পোড়ানোর জন্য এলাকায় তৈরি হচ্ছে চুল্লি। এসব চুল্লিতে তামাক পোড়ানোর জন্য ধ্বংস করা হচ্ছে বনের গাছপালা। 3 দিনে একটি চুল্লিতে পোড়ানো হচ্ছে 40 মন গাছ। দেশের মধ্যে আছে যে তামাক শ্বাস বাদে, কারণ আমাদের এখানে আর কিছু নাই। তামাক শ্বাস বেড়ে গেছে, তাই আমরা তামাক শ্বাস করি। পাহাড়ি জায়গা হইতে ধরে কোনো জায়গা বাদ নাই তামাক শ্বাস ছাড়া। বিয়ারাম সাথে বেশি হয়, শরীরের ক্ষতি বেশি। তন্ডলের মধ্যে তামাকগুলো পড়তে 30-40 মন লাহরে লাগে। পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি, তামাক কোম্পানিগুলো কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছেন না। প্রলোভনের লোভের শিকার হচ্ছে চাষিরা, যে কারণে দিন দিন বাড়ছে তামাকের আগ্রাসন। সরকারের কোনো ভূমিকা নেই, বিশেষ করে কৃষি অধিদপ্তর রয়েছেন, তারা কিন্তু চাইলেই এই জায়গা থেকে তাকে সরিয়ে আনতে পারেন এবং তার বিশেষ উদ্যোগ নিতে পারেন, কিন্তু তাদের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। তবে কৃষি বিভাগের দাবি, তামাক চাষ ছেড়ে মূলধারার কৃষিকাজে ফিরে আসতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষকদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ দিচ্ছি, ভুট্টা প্রণোদনা সহায়তা দিয়েছি, হাইব্রিড বড় বীজ সহায়তা দিয়েছি। বর্তমান আউশ মৌসুমে আমরা কক্সবাজারে বিভিন্ন উপজেলায় প্রায় 3000 কৃষককে আউশ প্রণোদনা আমরা আওতায় আনব। কক্সবাজারের চকরিয়া ও রামু উপজেলাতে প্রায় 800 হেক্টর জমিতে বর্তমানে তামাকের চাষ হচ্ছে। কক্সবাজারে 5টি নদীর মধ্যে বাকখালী ও মাতামুহুরী প্রধান। একসময় নদীর দুটির সবুজ থাকত শাকসবজিতে, কিন্তু এখন সে স্থান দখল করেছে তামাক। নদীর দুটির পরিবেশের জন্য ক্ষতিকর তামাক চাষ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ইটভাটার ধোঁয়ায় নষ্ট হচ্ছে ক্ষেতের ধান। ব্রাহ্মণবাড়িয়ার সাপুটিয়া বিলের 24 একর জমির ধান এরই মধ্যে চিটায় পরিণত হয়েছে। বিষয়টি বারবার জানানোর পরও ভাটা কর্তৃপক্ষ কর্ণপাত করেনি বলে অভিযোগ কৃষকের। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ইটভাটা থেকে নির্গত হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া, আশপাশে ছড়িয়ে দূষিত হচ্ছে পরিবেশ। ব্রাহ্মণবাড়িয়া সরাইল এবং বিজয়নগর উপজেলা মধ্যবর্তী সাপুটিয়া বিলে চলছে বোরো ও ইরি ধান চাষ। বছরে একমাত্র ফসলের চাষে বাদ ছেদেছে বিল সংলগ্ন শাপলা আউটো ব্রিক্স লিমিটেড ও ইউনিয়ন ব্রিক্স লিমিটেড নামে দুটি ইট ভাটা। কৃষকের অভিযোগ, ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে বিলের ধান। এরই মধ্যে 24 একর জমির ধান চিটায় পরিণত হয়েছে। এ নিয়ে বারবার ভাটা মালিকদের কাছে অভিযোগ করা হলেও কর্ণপাত করেনি। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ চান তারা। আমরা ঋণ শোধ করতে পারতাম না, বাচ্চা কাচ্চা নিয়ে খাইও বাঁচতাম না। ইট মিলের মালিক গণের কাছে বহু আকুতি মিনতি করছে, কিন্তু তারা আমরা এই কথা কান দেয় না। একটা ফসিল আর কোনো ফসিল নাই, দোসরা ফসিল নাই, বৃষ্টি হইলে তলে জায়গা। প্রায় 30-35 মন ধান হয়, এখন মনে 2 মন ধানও পাবো না। বিচার চাই আমরা কেমনে জীবুতলে পাসম বা জীবুতলে কেমনে চলম। এ নিয়ে কথা বলতে গেলে সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ইউনিয়ন ব্রিক্স লিমিটেড কর্তৃপক্ষ। তবে কৃষকের অভিযোগ প্রমাণ হলে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস শাপলা অটো ব্রিক্স লিমিটেড কর্তৃপক্ষের। আমি ওনাদেরকে আশ্বস্ত করছি, বারবারই আগেও করছি, এখনো আপনার সামনে আশ্বস্ত করতেছি যে যদি আমাদের কারণে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমরা অবশ্যই এটা জরিমানা দিব। আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের। বিষয়টা আমরা জেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। যোগাযোগ করে বিষয়টা কৃষকদের যেভাবে ক্ষতির হাত থেকে রক্ষা করা যায় সেই বিষয়টা আমরা দেখব। কৃষকরা যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে অবশ্যই তাদের বিষয়টা আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ইটভাটার ধোঁয়ায় এখন পর্যন্ত অর্ধশত কৃষকের জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় নষ্ট হয়েছে কৃষকের বছরে একমাত্র উৎপাদিত ফসল ধান। তারা বলছেন প্রয়োজনীয় ক্ষতিপূরণ না পেলে আন্দোলনের দিকে ধাবিত হবেন তারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। খাগড়াছড়ির 293টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই প্রধান শিক্ষক। সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছোটন বিশ্বাসের ছবি নিয়ে রিপোর্ট। জনবল সংকটে ব্যাহত পাঠদান। 293টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এ চিত্র খাগড়াছড়ির প্রাথমিক শিক্ষা ব্যবস্থার। শূন্য পদের দায়িত্বে কাজ করতে হচ্ছে অন্যদের, এজন্য নিতে হচ্ছে অতিরিক্ত চাপ। শূন্য পদ পূরণ না করা ও 14 বছর ধরে পদোন্নতি না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষকরা। মাত্র 10 থেকে 12টি বিদ্যালয়ে সরাসরি প্রধান শিক্ষক আছেন এবং বাকি পদগুলো শূন্য, যার কারণে আমরা সহকারী শিক্ষক যারা আছি তারা ভারপ্রাপ্ত অতিরিক্ত দায়িত্ব পালন করি। প্রশাসনিক জটিলতা, সেগুলো স্কুলের শৃঙ্খলা থাকে না। আর শিক্ষক সংকটের কারণে ধরেন যে শিক্ষকদের নেতৃত্ব দেওয়ার মতো যে প্রধান শিক্ষক যে একজন টিম লিডার,
ওনার অনুপস্থিতিতে স্কুলটা ওইভাবে পরিচালনা করা সম্ভব হয় না। প্রধান শিক্ষকের তো অনেক সময় অনেক দাপ্তরিক কাজে অফিসে যেতে হয়, সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের পাঠদানে অসুবিধা হয়, যেহেতু আমাদের ক্লাসরুম 6টা। প্রতীক্ষিত যে পদোন্নতি বাস্তবায়ন না হওয়ার কারণে আমাদের শিক্ষক বিদ্যালয়গুলো পরিচালনাতে অসুবিধা সৃষ্টি হচ্ছে। দীর্ঘ 14 বছর ধরে এই বিদ্যালয়গুলোতে কোনো পদোন্নতি হচ্ছে না। দ্রুত পদোন্নতির মাধ্যমে এই পদগুলো পূরণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে। তবে প্রাথমিক শিক্ষা বিভাগ জানায় পদোন্নতি না হওয়ায় সংকট বেড়েছে। তবে যোগ্যদের তালিকা করে অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। গত ডিসেম্বরে 9টি উপজেলার পদোন্নতির জন্য কাগজপত্র অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছি। আশা করতেছি খুব শীঘ্রই আমরা প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাব। খাগড়াছড়িতে মোট 593টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। সংযুক্ত আরব আমিরাতে অতিবৃষ্টির 3 দিন পরও ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে অসংখ্য মানুষ। শারজা ও আজমানের নিম্নাঞ্চলে খাদ্য ও বাসস্থানের অভাবে প্রবাসী বাংলাদেশিরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে অতিবৃষ্টিতে দেশটির প্রত্যন্ত অঞ্চল ব্যাপক প্লাবিত হওয়ার 3 দিন অতিবাহিত হলেও এখনও চরম দুর্ভোগে আছেন অসংখ্য মানুষ। বিশেষ করে নিম্নাঞ্চলে জলবদ্ধতার কারণে খাদ্য ও বাসস্থান সংকটে কষ্টে আছেন শত শত মানুষ। পানি তো খাবার পানি নাই, ক্যাম্পে পানি খাস রয়ে গেছে, তো ওটা নিয়ে আমরা খাবার পানি আনছি, আনিয়া আমরা খাইছি। খাওয়া দাওয়ার কষ্ট, আজকে 3 দিন যাবত আমরা পানির নিচে। আমরা কনসুলেট জেনারেলকে এখানে নিয়ে আসছি, এখানে ঘোরাঘুরির মধ্যে এখানে অবস্থা অনেক বেশি খারাপ। এদিকে নিজ দেশের নাগরিকদের দুর্ভোগ থেকে বাঁচাতে ভারত ও পাকিস্তানের দূতাবাস উদ্যোগ নেওয়ার পর শুক্রবার বিকেলে শারজা ও আজমানের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল জামাল হোসেন। এই সময় দুর্ভোগে থাকা প্রবাসী বাংলাদেশিদের সহায়তার আশ্বাস দেন তিনি। তাদের সমস্যা শুনছি এবং সেভাবে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই উত্তরা সবসময় সাধারণ প্রবাসীদের যে কোনো সমস্যায় সবসময় তাদের পাশে থাকে। তা আমরা বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে তাদের পাশে আছি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর দুবাইতে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। গাড়ি ও মেট্রো চলাচল করছে আগের নিয়মে। বিমানবন্দরের সংকটও কেটেছে অনেকটা। তবে শারজা ও আজমানের নিচু এলাকায় শ্রমিক ক্যাম্প এবং শিল্প এলাকায় পানি ঢুকে পড়ায় নিষ্কাশনে বেগ পেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। ফলে ওই অঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এমন পরিস্থিতির মধ্যেই আবারও দুঃসংবাদ দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। আগামী সপ্তাহে আবারও প্রবল বৃষ্টিপাত হতে পারে জানিয়ে দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা জারি করা হয়েছে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান গ্যালের অধীনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা, করেছেন রানিংও। এদিন উপস্থিত ছিলেন 35 ক্রিকেটার। তবে ইনজুরির শঙ্কা থাকায় রানিং করেননি সৌম্য, তাইজুল ও তাসকিন। সকাল 6টায় শুরু এই ফিটনেস টেস্ট চলে 7:30 পর্যন্ত। প্রথমে হালকা ওয়ার্ম আপ করেন ক্রিকেটাররা, করেন হালকা স্ট্রেচিংও। সবশেষে 2 ভাগে ভাগ হয়ে দৌড়ান 1600 মিটার স্প্রিন্টে। তবে শুধু বিশ্বকাপ বিবেচনায় থাকা ক্রিকেটাররাই নন, এদিন ছিলেন টেস্ট ও ওয়ানডে দলের বিবেচনায় থাকা সদস্যরাও। 3 মে থেকে শুরু জিম্বাবুয়ে সিরিজ, আর বিশ্বকাপ খেলতে 16 মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবেন টাইগাররা। বসন্তের বর্ণিল ফুলে সেজেছে আয়ারল্যান্ড। চারদিকে ফুলের মৌতাদ ছড়াচ্ছে মুগ্ধতা। ব্যস্ততার মাঝেও ফুলের হাসি দেখতে ঘুরছেন প্রকৃতিপ্রেমীরা। আয়ারল্যান্ড থেকে সোয়ে জুয়েলের রিপোর্ট। একদিকে হলুদ ড্যাফোডিলের রাজত্ব, মাঝে বন্য ফুলের লাস্যময়ী হাসি। ছোট হলেও রূপ যে তার কোনো দিকেই কম নয় তা জানানোর জন্যই বুক চিতিয়ে উকি দেয় আলাদা রঙে। অন্যদিকে সাদা আর গোলাপি চেরি যেন মিতালি করছে শুভ্র আকাশের সঙ্গে। বসন্তের এই সময় এমন দৃশ্যই এখন আয়ারল্যান্ডের শহর গ্রামের অলিগলিতে। নানা জাতের টিউলিপ আর ঘাস ফুলেরাও দুলছে বাড়ির আঙিনায়, রাস্তার ধারে ঝোপঝাড়ে। বসন্তের মন কাড়া হাওয়ায় একে অপরের সঙ্গে অবলীলায় মিলে যাওয়ায় ভালোবাসা যেন নিরেট বন্ধনের নাম। আলতো এমন স্পর্শে ফুলের মতো প্রকৃতিও হেসে ওঠে নতুন গানে, নতুন সুরে।
প্রবাস জীবনের হাজারো ব্যস্ততার মাঝেও প্রকৃতিপ্রেমীরা ঠিকই বের হন এমন ফুলের হাসি দেখতে। নাতিশীতোষ্ণ দেশের মানুষ যখন শীত প্রধান দেশে থাকি তখন আমাদের মনটা কিছুটা বিচলিত থাকে। এই সময়টা এসে চারিদিকে ফুলের সমারোহ, সবুজের সমারোহ আমাদের মনটাকে কিছুটা আনন্দিত করে। গ্রীষ্মের তাপে হারিয়ে যাবে এ ফুল, আসবে গ্রীষ্মের ফুল, তারপরও ঋতুরাজ বসন্তের ফুল থেকে যায় কোটি প্রেমীর অন্তরে। চারিদিকে শুধু রঙের ফুলঝুরি, এমন রং আরো কিছুদিন থাকবে। প্রকৃতি হাসবে ফুলের এমন দোলায়, সুবাসিত করবে ক্লান্ত পথিকের মন। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক দীপজল, কলি নিপুণ প্যানেলের ভরাডুবি। 21 পদের মধ্যে নির্বাচিত মাত্র 3 জন। আসলে ঠিক করেনি, স্পিড না দিলেও গাড়ি আসা পড়ে। ভুল যেটা ভুল, যেটা অন্যায় সেটা অন্যায়। মহাসড়ক যেন মগের মুল্লুক, সর্বোচ্চ গতিসীমা মানতে চান না কেউই। প্রতিদিন প্রাণহানির পরও চলে পাল্লাপাল্লি। অটোমেটিক স্পিড ট্র্যাকার বসানোর তাগিদ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন তোহা খান তামিম। ছোঁয়া, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়।